আচ্ছা, আমরা ক্লাসটা মনে হয় শুরু করি। তবে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ও আরেকটা কথা বলি, ইংলিশ ভাষণ যেটা আমরা শুরু করে দিয়েছি সেটা হলো নেক্সট ক্লাসে, মেবি তোমাদের সঙ্গে নেক্সট ক্লাস হলো থার্সডেতে আমরা বোর্ডে আগে থেকে একটা ক্লাস, একটা ক্রিয়েটিভ কোশ্চেন লিখে রাখবো। আমি আবার বলে রাখি একটু, থার্সডেতে তোমার ক্লাস শুরু হওয়ার আগে আমরা বোর্ডে একটা কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন লিখে রাখবো, একটা ক্রিয়েটিভ কোশ্চেন। এই ক্রিয়েটিভ কোশ্চেন তুমি যদি মনে করো স্যার আমি স্ক্রিন দেখে করব তারপরেও হবে, আবার যদি মনে করো না স্যার আমি স্ক্রিনশট নিয়ে তারপরে দেখে দেখে ম্যাথটা করবো তারপরেও হবে। আচ্ছা, সেটা হলো একটা চ্যাপ্টারে খুবই সিম্পল একটা ক্রিয়েটিভ কোশ্চেন, যে ক্রিয়েটিভ কোশ্চেন আমরা ক্লাসে সলভ করেছি সেটা হচ্ছে আমাদের যে তড়িৎ চুম্বক আবেশ পড়াইছে এবং পরিবর্তী দিক পরিবর্তন প্রবাহটা এর আগে চ্যাপ্টার শেষ করলাম, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 মেবি। আচ্ছা, এই চ্যাপ্টারের উপরে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন যে করেছি, এই ক্রিয়েটিভ কোশ্চেন দুটো হোক আর একটা হোক, যে করা করেছি এগুলোটা প্র্যাকটিস করবা। এই ক্রিয়েটিভ কোশ্চেনের ভিতর থেকে আমি সরাসরি কোনো একটা করে ক্রিয়েটিভ কোশ্চেন দেবো, এবং আমাদের কালকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা চ্যাপ্টার শেষ করার পর একটা টেস্ট নেবো, সেই চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 মার্কস হোক অথবা 10 মার্কস হোক, এটা আমরা অ্যাড করবো ইয়ার সেন্সে। তো যেহেতু আমরা এখন এইটা শেষ করেছি, তো আমরা মোটামুটি অলরেডি কালকে অনেক জায়গা থেকে টেস্ট নেওয়া হচ্ছে, বিভিন্ন ওয়েতে গুগল ক্লাসরুমে টেস্ট নেওয়া হচ্ছে। তো আমি আগামী নেক্সট ক্লাসে প্লিজ সবাই একটু নোট ডাউন করে রাখো। খুব মানে কঠিন কিছু দিচ্ছি না, যেটা আমরা ক্লাসে করেছি এবং খুবই সিম্পল। আমি এমন একটা সিম্পল কোশ্চেন দেওয়ার চেষ্টা করব যাতে করে সবাই টাচ করে সাহস থাকে, যারা ক্লাসে অ্যাটেন্ড করেছে অন্তত। আর যারা ক্লাসে কখনোই অ্যাটেন্ড করে না, সে তাদের ব্যাপারটা আলাদা, তারা হয়তো কিভাবে সলভ করে দিবে সে তাদের ব্যাপারটা আলাদা। স্যার ক খ থাকবে? ক খ থাকবে, খুবই স্বাভাবিক। আমি সিম্পল একটা বলে ক খ বলে রাখি। কতে বলা হতো যে তোমার চুম্বক আবেশ কি, সাপোজ। খতে বলা হলো ফ্যারাডের সূত্র দুটি বিবৃতি করো, দুটো ফ্যারাডের সূত্র বিবৃতি করার কারণ বলে দিলাম। অথবা তোমার খতে বলা হলো ফ্যারাডের দ্বিতীয় সূত্রে যে একটা মাইনাস সাইন আসে, এই মাইনাস সাইনটা কেন আসে, এটা একটা। তারপরে দেখো আমরা লরেন্সের একটা সূত্র পড়েছিলাম, লরেন্সের সূত্রটা বিবৃতি করো। এই সিম্পল যে কোশ্চেন গুলো, খুব ডিপলি, খুব বেশি কিছু না, শুধু কপিটা ফলো করবে যে আমরা কি কি কপি, এই কি কি আলোচনা করেছি, কোন কোন টপিক আমরা লিখে দিয়েছি, এই সিডব্লিউ কপিটা জাস্ট ফলো করবা। আমি সিডব্লিউ কপির বাইরে যেতে চাচ্ছি না। কেন যেতে চাচ্ছি না? আমি চাই যে এই ক্লাস ওয়ার্ক যারা পেয়েছে বা যারা ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করে তারা যেন ভালো কিছু করতে পারে। এবং তোমাদের যে ফ্রেন্ড গুলো আজকে এখন পর্যন্ত জয়েন করেনি অথবা জয়েন ঠিক মতো করে না, প্লিজ সবাইকে যতটুকু পারো তোমরা মেসেজটা দিয়ে দেবে, নেক্সট ক্লাসে আওয়ালকার এইভাবে একটা পরীক্ষা নেবে। আমি দেখবো কে কোন কোন রোল নাম্বার, এটা পরীক্ষা লেখার পরে যখন শেষ হয়ে যাবে আমি তোমাকে টাইম দেবো। সাপোজ আমি 11:30 ক্লাসটা শুরু করলাম মনে করো, অথবা 11টায় শুরু করলাম, 11টা শুরু করে 11:40 পর্যন্ত তোমাকে যে ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া হবে সেটা সলভ করতে ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিটস, বাট আমি দেবো 30 মিনিটস। এই 30 মিনিটস এর মধ্যে সলভ করার পরে স্ট্যাপ তুলে, যেহেতু একটা পেজ বা দুইটা পেজ লাগবে সবার, খাতার উপর রোল নাম্বারটা লিখে রাখবা, ছবি তুলে আমার কাছে ইনবক্সে পাঠিয়ে দিবা। আমি চেক করে তারপর আমি এটা মার্কিং করে আমার কাছে নোট ডাউন করে রাখবো। আমি সবাইকে বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা আর খুব বেশি কথা না বাড়াই, আমরা মোটামুটি এখন ক্লাসটা শুরু করব, অন্য ক্লাসটা। স্যার মানে খতে আপনি আর কি কি দিবেন, মানে ফ্যারাডে, লরেন্জ, মানে এরকম, মানে খটা নিয়ে কনফিউজ। দেখো আমরা ওইখানে সক্রিয় আবেশ গুণাঙ্ক পড়েছিলাম, তিনটা কোশ্চেন মোটামুটি বলে দিলাম। একটা হচ্ছে ফ্যারাডের সূত্র, একটা হলো লরেন্সের সূত্র পড়েছি, আর ওইখানে সক্রিয় আবেশ গুণাঙ্ক পড়ানো হয়েছিল। সক্রিয় আবেশ গুণাঙ্ক, তাই না? সক্রিয় আবেশ গুণাঙ্কটা ভালো করে পড়বা, লিখে রাখো সক্রিয় আবেশ গুণাঙ্ক, ঠিক আছে? জাস্ট এই কয়েকটা কোশ্চেন একটু পড়ে রাখো, খুব বেশি এফোর্টের দরকার নেই, আমি চাচ্ছি রিটার্নটা তোমরা ভালো করো। আর কতে খুব সিম্পল জিনিস থাকবে। আর খ, গ এবং ঘ, এটা সেটা কবে ফলো করবা, কোন কোন কোশ্চেন কি কি গ এবং ঘ আমরা প্র্যাকটিস করেছি, নিউমেরিক্যাল ভ্যালু পর্যন্ত আমরা সেম দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করবো নিউমেরিক্যাল ভ্যালু যেটা তোমাদের প্র্যাকটিস করেছি
ঠিক নিউমেরিক্যাল ভ্যালুটাও তোমাদের চেঞ্জ করবো না, বাট একটু বাসা প্র্যাকটিস করে দেখে রাখবা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা নতুন একটা চ্যাপ্টার রিভিশন দেব, শুরু করবো আজকে। ওকে, তাহলে আমরা মোটামুটি শুরু করি এখন। সবাই খেয়াল করো প্লিজ। প্রথম হচ্ছে ফিজিক্স। আজকে কত তারিখ? মেবি 19 না? 19? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, কে বললো বাবা? স্যার আমি লাফিফা। নাফিসা। আচ্ছা, মহাকর্ষ ও অভিকর্ষ, আমাদের দুইজন টিচারদের মধ্যে আমরা কথা বলেছি যে আমরা দুই দিক থেকে আমরা রিভিশন শুরু করব নতুন চ্যাপ্টার। এর মধ্যে স্যার আপনি ওই যে আগের অধ্যায়ে কিন্তু একটা সিকিউ করেছেন। একটা সিকিউ করেছি, আর তোমাদের বইতে দেখবে 2015 এ একটা বা দুটো সিকিউ আছে, খুবই সিম্পল সিকিউ গুলো, একবারে সিম্পল। আমরা কোনটা সবচেয়ে ইম্পর্টেন্টটা করেছি, যেটা পরীক্ষায় সাধারণত আসবে। আমরা ওইটা করেছি। তারপরে যদি হ্যাঁ কিছু বলবা কেউ? আর স্যার এই 5th চ্যাপ্টার থেকে দেখলাম মানে বিগত কয়েক বোর্ডে মানে তেমন একটা কোশ্চেন আসে নাই। আমরা এই জন্য খুব বেশি ইফোর্ট দিচ্ছি না, তুই বুঝতে পেরেছ সবাই? আমরা এর জন্যই খুব বেশি ইফোর্ট জি দিচ্ছি স্যার। না, যাতে যে যাতে করে মোটামুটি আমরা যেন কখনোই বলতে না পারি যে চ্যাপ্টার করানো হয়নি বা কিছু পারি না। ঠিক আছে, আমি সেজন্য চ্যাপ্টারটা খুব বেশি না করে স্কিপ করে যাওয়ার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা দেখো, মিট করো ক্লাস ক্লাস জেন্ডার, হু ইজ ক্লাস জেন্ডার? আচ্ছা দেখো, তাহলে আমরা মহাকর্ষ অভিকর্ষ যখন শুরু করবো এই চ্যাপ্টারটা, আমরা খুব ভালো করে একটু জাস্ট চোখ বুজে চিন্তা করে আমাদের কি কি লাগবে। মহাকর্ষ অভিকর্ষের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মহাকর্ষ সূত্রটা ঠিক ছিল, মহাকর্ষ বলটা সূত্র বের করার, F = G(m1m2/d²). আচ্ছা, আমি একটা কোশ্চেন মনে হয় ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরে আমি আবার কোশ্চেনটা একটু থ্রো করি, দেখি এনিবডি এটাকে অ্যান্সার দিতে পারো কিনা। সেটা হচ্ছে, প্লিজ একটু খেয়াল করবা, সেটা হচ্ছে যে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ দুটো অ্যাকচুয়ালি জিনিসটা কি আমরা একটু খেয়াল করি। প্রথম আগে চিন্তা করবো স্যার মহাকর্ষ কি। মহাকর্ষ হলো এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ। আমি আরেকবার বলি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ। ঠিক আছে, এবার অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ হলো যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, বাট এই দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হতে হবে আর একটা যে কোনো বস্তু হতে হবে। যেমন তুমি এবং তোমার পৃথিবী, এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষীয় বল। কারণ দেখো, তোমাকে পৃথিবী তোমাকে নিজের দিকে আকর্ষণ করে ধরে রেখেছে। তোমার ওজনটা বেশি বা তোমার ভরটা বেশি না পৃথিবীর ভরটা বেশি? আমরা খুব স্বাভাবিক জানি যে স্যার আমার ভরটা কম, পৃথিবীর ভরটা বেশি। যার ভর বেশি সে কম ভরের বস্তুটাকে নিজের দিকে সবসময় নিচের দিকে টানবে, এবং তারই কিন্তু এখানে বিভবটা কাজ করবে, তার প্রভাবটা এখানে সবচেয়ে বেশি কাজ করবে। ওকে, তাহলে আমরা এখন একটা কোশ্চেন যেটা বলবো সেটা হলো, পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ যে বল ছিল, সে বলবা, রাফি বলবা। বলছি যে পৃথিবী এবং সূর্য এই দুটার মধ্যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের নাম কি এবং কেন? সেটা মহাকর্ষ বল। সরি, মহাকর্ষ বল স্যার এটা। আচ্ছা, কেন মহাকর্ষ বল বলতো? স্যার এটা স্যার মহাবিশ্বের স্যার দুটাই মানে মহাবিশ্বের মধ্যে অবস্থিত স্যার মানে। না, আমি তোমার স্যার আমি বলতে পারবো? হ্যাঁ আমি জানি। আমিও পারবো স্যার। আচ্ছা তাহলে বলো, তুমি বলো। স্যার মহাকর্ষ বল মানে যে কোনো দুটি বস্তু মানে যেটা মহাবিশ্বে আছে
তো এখন মহাবিশ্বে পৃথিবী আছে, সূর্য আছে, তো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হতেছে, সেজন্য এটা মহাকর্ষীয় বল। স্যার আমি বলতে পারবো স্যার? স্যার আমি বলি আচ্ছা স্যার। আমি বলি স্যার। আচ্ছা, অনেকেই তো পারবে, ভেরি গুড, বলো বলো, তুমি বলো। হ্যাঁ, স্যার স্যার মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটি মহাকর্ষ, এবং এই দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তাহলে সেটি অভিকর্ষ। যেহেতু এই সূর্য এই দুইটা বস্তুর কোনোটাই পৃথিবী না, তাই এটি অভিকর্ষ হবে না, এটি মহাকর্ষ হবে। স্যার এখানে সূর্যের ভরটা বেশি স্যার। কি বল স্বামী? হ্যাঁ, জি বলো, স্যার। সুন্দর সুন্দর করে সাদা কথা বলো। তোমার রাইট, তুমি এবার রাইট। স্যার এখানে পৃথিবী আর সূর্য দুইটাই মহাকর্ষে আকর্ষণ কারণ হলো এখানে সূর্যের আকর্ষণটা বেশি কারণ এর ভরটা বেশি আর পৃথিবীর good. ভরটা কম, এ কারণে এটা হবে মহাকর্ষ। ভেরি গুড। আমি কিন্তু সেই জন্য এই অ্যান্সারটাকে অ্যাকসেপ্ট করেছি। আমি দেখো টেকনিক্যালি একটু আগে সুন্দর করে বলে দিয়েছি যে তুমি এবং তোমার পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটার মধ্যে তোমার ভরটা অনেক বেশি না, অনেক কম। পৃথিবীর ভরটা অনেক বেশি। পৃথিবী তোমাকে নিজের দিকে টানবে, এবং এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি কার? এটা কিন্তু পৃথিবীর আকর্ষণ বল, তোমার আকর্ষণ বল না। এখন তুমি চিন্তা করে দেখো যে সূর্য এবং পৃথিবী, আমি আবার বলছি, সূর্য এবং পৃথিবীর দুইটা বস্তু যখন একটা আরেকটাকে আকর্ষণ করবে, আমরা একটু খেয়াল করো, আমার কনসেপ্টটাকে চিন্তা করো। যারা যারা অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সারের মধ্যে কিছু কিছু জায়গায় একটু এখন ল্যাকিংস রয়ে গেছে, মানে একটু কারেকশন করতে হবে। আমি মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো, আমি একটু বুঝে বলি। তারপরেও যদি কোথাও প্রবলেম ফিল করো, প্লিজ আমার সঙ্গে নির্দ্বিধায় আবার কোশ্চেন করবে, স্যার আমি বুঝি নেই, আমি আরেকবার ট্রাই করবো। সো আমি আমার মতো একবার বুঝবে নেই। সেটা হলো, তুমি বোর্ডের দিকে খেয়াল করো, মনে করো যে এইটা একটা সূর্য, আর এর চতুর্পাশে এই পৃথিবীটা মনে একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে ঘুরছে পৃথিবী। এখন তাহলে এইটা হচ্ছে আমার আর্থ, আর এইটা হচ্ছে আমার সান। এখন তোমাকে একটা জিনিস মানে বলে রাখতে হবে, পৃথিবীর চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। ক্যান ইউ ইমাজিন? একটু ভাবতে পারো যে আসলে কি অবস্থায় আছে। 13 লক্ষ গুণ, 1 গুণ 2 গুণ বা 3 গুণ না, 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে এই সূর্যের আয়তন বা সূর্যের যে ভর। এখন 13 লক্ষ গুণ বড় মানে কি? আমাদের পৃথিবীটাকে এত বড়, আমরা ইমাজিন করি আল্লাহ এত বড় একটা পৃথিবী, এখান থেকে ওখানে যেতে এত টাইম লাগে, প্লেন নিয়ে যেতে হয় তারপরে এত টাইম লাগে। শুধু নর্মালি চিন্তা করো যে এর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। একটু মনে মনে ইমাজিন করে ফেলো, ইমাজিন কর তাহলে পৃথিবী সূর্যের সাইজটা কেমন হবে। ওকে, এখন এই সূর্য এবং এই পৃথিবীর মাঝখানে যে আকর্ষণ বলটা, অ্যাকচুয়ালি এই আকর্ষণ বলের মধ্যে মেইন কার বলটা কাজ করছে, প্রভাবটা কার? সে প্রভাবটা হলো সূর্যের প্রভাবটা কাজ করছে মেইনলি। যে হচ্ছে মানে এই পৃথিবী আকর্ষণ করে সূর্যকে কাছে টেনে নিতে পারবে না, দূরে সরাতে পারবে না, কারণ এই দুজনের বলের মধ্যে তুলনা করতে গেলে পৃথিবীর যে বল, সে বলটা খুবই নগণ্য, খুবই নগণ্য। আচ্ছা, তোমাকে আরেকটা এক্সাম্পল বলি। ধরো তোমাকে একটা বিল্ডিং এর সঙ্গে বেঁধে একটা ঝুলা রাখা হলো, অথবা একটা গাছের ডালের সঙ্গে বেঁধে ঝুলা রাখা হলো। তাহলে তুমি কিন্তু একটা বস্তু, একটু ইমাজিন করো, তুমি কিন্তু একটা বস্তু, পৃথিবীর একটা বস্তু, দুজনের মধ্যে কিন্তু আকর্ষণ বল আছে। তুমি পৃথিবীকে আকর্ষণ করতেছো, পৃথিবী তোমাকে আকর্ষণ করতেছে। তুমি যখন একটা গাছের ডালের সঙ্গে যখন বেঁধে রাখা হলো বা ঝুলে রাখা হলো, তোমাকে মানে দড়িটা কেটে দিলে তুমি নিচে পড়ে যাবা, কারণ পৃথিবী আকর্ষণ করে তোমাকে নিয়ে নিবে। আচ্ছা, তুমি কখনো কি ভেবেছো যে তুমি চেষ্টা করছো পৃথিবীকে উপর তুলে নিয়ে এসে তোমার সঙ্গে লাগানো? এটা কি সম্ভব? আমি কি বুঝতে পেরেছি? যে তুমি একটা গাছের ডালের সঙ্গে ঝুলছো, তুমি চিন্তা করতেছো যে আমার তো একটা আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বল দ্বারা আমি পৃথিবীটাকে নিচে আসা আমি অথবা সাইডে আসা আমি এটাকে নিয়ে আসবো। তুমি পৃথিবীটাকে তুলে নিয়ে আসতে পারবা? তুলে নিয়ে এসে তোমার সঙ্গে লাগাতে পারবা? এনিবডি? এটা কি সম্ভব? নো স্যার। অসম্ভব। অসম্ভব। যেহেতু সম্ভব না, তাহলে এই যে তোমার বল এবং পৃথিবীর বল, এই দুটো বলের মধ্যে মেইনলি কার বলটা সবচেয়ে বেশি প্রভাব কাজ করতেছে? তাই পৃথিবীটা। পৃথিবীর। ভেরি গুড। ঠিক এমনি ভাবে চিন্তা করো, একই ভাবে যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যে আকর্ষণ বল, সূর্যের সাইজটা অনেক বড়, পৃথিবীটা অনেক ছোট, বাট এদের দুইজনের মাঝখানে যে কার বলটা সবচেয়ে বেশি কাজ করছে? সূর্যের।
সূর্যের বলটা যেহেতু কাজ করছে মেইনলি পৃথিবীর যে বলটা ছিল সে আকর্ষণ বলটা এখানে খুবই নগণ্য, ওই তোমার ভরের মতো আর কি। তখন এখানে মেইনলি বিভবটা কার? সূর্যের। যেহেতু সূর্যের মেইনলি বিভব কাজ করছে, তো এটাকে বলা হবে একটা মহাকর্ষীয় বল, নট অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বল কাকে বলা হবে? এখন আমরা বলি স্যার অভিকর্ষীয় বলের মধ্যে আমরা তো বলেই দিলেন যে দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হতে হবে, একটা অন্য কোনো বস্তু হতে হবে। হ্যাঁ বলেছি। তখনই হবে যখন পৃথিবীর যে আকর্ষণ বল, পৃথিবীর আকর্ষণ বলটার যদি মেইন প্রভাব কাজ করে, তখন সেখানে অভিকর্ষ বল বলা হবে। আর এখানে পৃথিবীর আকর্ষণ বলটা মেইনলি প্রভাব ফিল করছে না, প্রভাব কাজ করছে না, এখানে কাজ করছে হলো সূর্যের আকর্ষণ বল, যার জন্য এখানে অভিকর্ষ না হয়ে হবে মহাকর্ষ বল। আমি ব্যাপারটা অনেক বড় করে অনেক এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি কখনো কোনো এই ধরনের কোশ্চেনের মুখোমুখি তুমি হও, সেটা তোমার এক্সাম মনে হতে পারে, প্র্যাকটিক্যাল লাইফে কেউ কোশ্চেন করতে পারে, তখন তুমি তোমার মধ্যে করে বুঝাও বলবা। রাতুল, ডু হিয়ার মি? রাতুল আসো? রাতুল ক্লাসে আসে না। আচ্ছা, অনেক স্টুডেন্ট ক্লাস করে না, কারণটা কি? এরা কি করে আমি বুঝি না। এরা প্যারেন্টস কি এরাকে আসলে ফলো করে না, দেখে না? স্যার জানেই না, অনেকের প্যারেন্টস জানেই না। হ্যাঁ না, প্রত্যেক ক্লাসে আমরা গাইড টিচার প্রত্যেক প্যারেন্টসকে আমরা কোনো না কোনো ভাবে মেসেজ দেওয়া হয়েছে, জানে, প্যারেন্টস গুলো হয়তো খেয়াল করে না। যাই হোক, সুপারম্যান কে তুমি? স্যার রাতুল। রাতুল, আমি তোমাকে ডাকতেছি, তুমি হা হা করে কথা বলতেছ না কেন? এই রাতুল বলো তো, আমি এটা এখন কি বুঝাতে পারবো আমাকে আমি যা বুঝালাম? জি স্যার। গুড। যদি বুঝতে জি স্যার কনফিডেন্স থাকে, দ্যাটস ওয়াই, এর জন্য আমরা ধন্যবাদ। কনফিডেন্স থাকা ওদের আপনি তো জানেন এটা কি আবার। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি আমরা এটা আলোচনা করলাম। আরেকটা জিনিসটা হলো, তোমাকে সাধারণত বিতে একটা কোশ্চেন আছে, আমি একটু লেখা রাখি। দেখো বিতে একটা কোশ্চেন আছে যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। দেখো এই ফর্মুলাটা আমরা ক্লাস 8 থেকে দেখেছি, 9 10 দেখেছি, ইন্টারমিডিয়েটে আমরা ক্লাসে করেছি, তারপরেও আমরা আবার আলোচনা করছি। জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। অ্যাকচুয়ালি আমরা কি, আমরা একটু এক্সপ্লেন করি। জি সমান সমান জিটাকে বলা হয় আমরা কি? অভিকর্ষীয় ত্বরণ। আচ্ছা, এখন এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। প্লিজ আমার ওয়ার্ড গুলো খেয়াল করবে, একটা অভিকর্ষীয় একটা মহাকর্ষীয়, দুইটা ওয়ার্ড খেয়াল করবা। তাহলে এটাকে বলা হয় অভিকর্ষীয়, এটা হলো অভিকর্ষীয় ধ্রুবক, এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, দুইটাই কিন্তু ধ্রুবক এবং দুইটাকে আমরা জি দ্বারা ধরেছি। এই জি এর একটা নির্দিষ্ট মান আছে। রাতুল বলতো এই মানটা কত আছে, এই জি এর মান? স্যার মনে আসতেছে না। অবি? Sir, 6.673 into 10 inverse 11. ভেরি গুড। নিউটন পার মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। গুড, ভেরি গুড। তারপরে এইটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, এইটা হলো এম। এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর আরটা হচ্ছে রেডিয়াস, মানে ব্যাসার্ধ। আর যেহেতু আমরা বলি মহাকর্ষীয় একটা ত্বরণ। এখন আমার কোশ্চেনটা হলো, এই যে অভিকর্ষীয় ধ্রুবক যেটা, মহাকর্ষীয় ধ্রুবক, অভিকর্ষীয় ধ্রুবক জির মানটা কি আমরা পৃথিবীর কোন একটা জায়গায় স্থির থাকে? কোন একটা জায়গায় ফিক্সড, একটা জায়গায় নির্দিষ্ট জায়গার জন্য জি এর মানটা নির্দিষ্ট। কিন্তু দেখো আমরা এইটা যদি চেঞ্জ করি প্লেস টু প্লেস, ধরো ঢাকাতে জি একরকম, রাজশাহী গেলে জি এর মান পাবো একরকম, আবার যদি মনে করি চিটাগাং যাও, চিটাগাং জি এর মান পাবো একরকম। এখন এই যে প্লেস টু প্লেস এই জি এর মানটা পরিবর্তন হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা টোটালি নির্ভর করবে তার উপরে, ব্যাসার্ধের উপরে। কারণ আমরা জানি পৃথিবী একটি সম্পূর্ণ রকমের গোলক না, এটা কি অভিগত গোলক, মানে গোলক মনে হয়, কিন্তু পৃথিবীর সাইজটা যদি এরকম মনে হয়, দেখো আমরা জাস্ট একটা ফিগার ড্র করি, এইটাকে মনে করো পৃথিবী, এইটা তোমার কেন্দ্রবিন্দু। এখন এইখান থেকে এইটার ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ কি সমান মনে হয় তোমার কাছে? অবশ্যই না। কারণ মনে হচ্ছে যে এই কেন্দ্রবিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধটা অনেক বড়, আর এখানে ব্যাসার্ধটা অনেক কম। তাহলে এই ব্যাসার্ধ যেহেতু পরিবর্তন হচ্ছে, এক পৃথিবী, এটা হলো পৃথিবী, তাহলে এইটা মনে করে এই একটা প্লেস, এই একটা প্লেস, একটা প্লেস, প্রত্যেকটা এক একটা প্লেস মনে করো। তাহলে এই জায়গাতে জি এর মান একরকম হবে,
এখানে জি এর মান একরকম হবে, এখানে একরকম হবে, বিভিন্ন জায়গায় জি এর মানটা বিভিন্ন রকম হবে। কেন হবে সেটা মনে হয় আমরা একটু বুঝতে পেরেছি স্যার কেন হবে। সেটা হলো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। এখন আমার কোশ্চেনটা হলো, যে কোশ্চেনটা আমাদের পরীক্ষায় সাধারণত আসে সেটা হলো অভিকর্ষীয় ধ্রুবক। প্লিজ কোশ্চেনটা খেয়াল করবা, আমি একটু কোশ্চেনটা লিখে দিচ্ছি, দেখো তো কেউ বুঝতে পারবে, একটু লিখে রাখবা, কারণ এইটা বিতে বেশ কোশ্চেন আসে। এটা তোমাকে ডিরেক্ট করতে বলা হয় না, তবে এটাকে ম্যাচ করতে লাগবে। কোশ্চেনটা হলো, সবাই লেখো, অভিকর্ষীয় ধ্রুবক অথবা অভিকর্ষীয় ত্বরণ কোন বস্তুর ভরের উপর নির্ভর করে না। ব্যাখ্যা করো। দেখো, আমি খুব সহজ একটা সিম্পল একটা কোশ্চেন লিখেছি। আমি কোশ্চেনটা লিখেছি কি, যে অভিকর্ষীয় ত্বরণ অথবা অভিকর্ষীয় ধ্রুবক, আমরা যেভাবে বললে গেল, অভিকর্ষীয় ত্বরণ কোন বস্তুর ভরের উপর নির্ভর করে না। ব্যাখ্যা করো। সবাই কোশ্চেনটা লিখেছো? সবাই কি লিখেছো কোশ্চেনগুলো বাবা? জি স্যার, ডান। জি স্যার। জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা দেখো এখন খুব সিম্পল একটা, আমরা অনেক ভাবে এটাকে অনেক মানে ডিপলি আলোচনা করতে পারি, আমরা কিভাবে এটা আসবে সেটাও আমরা কথা বলতে পারি। একটু খেয়াল করি। দেখো, অভিকর্ষীয় ত্বরণ কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে না। আমরা যে এই যে উপরে একটা সমীকরণ লিখে দিয়েছি, জি সমান সমান জি এম বাই আর স্কয়ার। এখন এই সমীকরণ থেকে আমরা সরাসরি ব্যাখ্যা করতে পারি, যেহেতু 2 নম্বরের কোশ্চেন আসতে পারে এটা বিতে, সেক্ষেত্রে আমরা খতে আমার যে কোশ্চেনটা আসে, এই কোশ্চেন সাধারণত আসে, তখন আমরা বলবো এইভাবে যে আমরা জানি জি সমান সমান জি এম বাই আর স্কয়ার। উপরোক্ত সমীকরণে তুমি নিজে তোমার মতো করে তুমি বলো যে স্যার উপরোক্ত সমীকরণে বস্তুর ভর অনুপস্থিত। দেখো তো এর মধ্যে কি কোনো বস্তুর ভরটা আছে? যে তুমি কোন বস্তুর অভিকর্ষণ ত্বরণটা বের করছো তা কিন্তু বলা হয় নাই। সেই বস্তুর ভরটা কিন্তু এখানে অনুপস্থিত, কারণ এখানে আছে হলো মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ। এই তিনটে কোয়ান্টিটি বা তিনটে রাশি এখানে আছে। এর মধ্যে কিন্তু বস্তুর ভর, কোন বস্তুর ভরটা দ্বারা আমরা এই ধ্রুবকটা বের করবো সেটা এনে অনুপস্থিত, এখানে নাই। যার জন্য আমরা বলবো যে এই জি এর মানটা কোন বস্তুর ভরের উপর নির্ভর করে না। এখন কোশ্চেন, স্যার এই সমীকরণটা কোথা থেকে আসলো? জাস্ট আমি একটু খালি খেয়াল করো, 10 মিনিট 5 মিনিটের মতো আমি সুন্দর করে দিচ্ছি। ধরো এটা আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। তোমাকে বলা হচ্ছে যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মান হলো এফ, এফ ইকুয়াল টু জি এম এন ডিভাইডেড আর স্কয়ার। আচ্ছা দেখো, তাহলে এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, এইটা হচ্ছে মনে করো তোমার ভর। সাপোজ পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যে স্থানে আসো তার যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধের উপরে আর উপরে স্কয়ার। এটা একটা সমীকরণ আমি ধরে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কয়ার, এই একটা সমীকরণ আমরা ধরলাম। আরেকটা সমীকরণ হলো তোমার যে ভর, সেই ভরকে যদি অভিকর্ষ ত্বরণ আমরা গুণ করি তাহলে তোমরা ওজন পাচ্ছ। এই ওজন অ্যাকচুয়ালি ওজন আর ভরের, তোমার বলের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ওজনের একক নিউটন, বলের একক নিউটন। এবার খেয়াল করে দেখো, এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি জাস্ট সিম্পলি আমরা এখান থেকে শুরু করে আলোচনা করব। এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কয়ার। অ্যাকচুয়ালি এটা কি? এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর এই এমটা হচ্ছে মনে কর তুমি নিজেরই ভর, তোমার ভর। পৃথিবী এবং তুমি এদের এই দুটো ভর, পৃথিবীর যে ব্যাসার্ধ, যে জায়গায় তুমি পরীক্ষাটা করছো সেই জায়গায় পৃথিবীর ভর যদি আর হয়, জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে এফ ইকুয়াল টু দিস, এটা পেয়েছো। আর এফ ইকুয়াল টু ডাব্লিউ, আর একটা যেটা পাচ্ছি সেটা হলো, দেখো তোমার যে ভর ছিল সেই ভরকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করি তাহলে তোমার ওজন পাই যাচ্ছি। এখন 1 নম্বর সমীকরণে বাম পাশে এফ, 2 নম্বর সমীকরণে বাম পাশে এফ, তাহলে এফ আর এফ দুটোই সেম।
দুটো যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি স্যার ডান পাশের এইটা আর ডান পাশে এটা ইকুয়াল। ফ্রম মানে 1 আর 2 হতে পাই, তাহলে এম জি ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। দেখো এই দুটো সমীকরণ ডান পাশে গুলো আমরা ইকুয়াল করে দিলাম। দেওয়ার পরে এখন এই যে তোমার ভর ছিল এই পাশে আর এই পাশে তোমার ভর ছিল, এই এম এমটা উঠাই দাও, তাহলে থাকবে কি জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। দেখো তো এই সমীকরণটার মধ্যে তোমার যে ভর ধরেছিলাম সেই ভরটা কি এখানে, রাফি বলো আবার বলি বুঝে নেই। স্যার বলতেছি স্যার এখানে বস্তুর ভর অনুপস্থিত। ভেরি গুড। হ্যাঁ, তোমার যে ভর অথবা তোমার যে বস্তুর যে ভর সেই বস্তুর ভরটা এখানে অনুপস্থিত। তো জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। যেহেতু আমি এখানে জি এর মান বের করার সময় বস্তুর ভরের উপর নাই অনুপস্থিত, সো আমরা সুন্দর করে বলবো অভিকর্ষ ত্বরণ কোন বস্তুর ভরের উপর নির্ভর করে না। সেটা তোমাকে নিয়োগ করা যাবে 1 গ্রামের কোন একটা বস্তুটা করা যাবে, 5 গ্রামের কোন একটা বস্তুটা পরীক্ষা করলেও ঠিক জি এর মানটা আমরা একই পাবো। এইটা হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। ওকে, এরপরে দেখো আমরা খুব বেশি আলোচনা করে আমরা এইটা রিলেটেড একটা কোশ্চেন করব, মানে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আমরা একটু লিখবো। আচ্ছা তার আগে আমরা একটু একটু প্লিজ একটু আলোচনা করে নেই এই ক্রিয়েটিভ কোশ্চেন যেটা আমরা সিলেক্ট করেছি মনে মনে দুইজন আমি আর ম্যাডাম মিলে, সেটা করতে গেলে যে ফর্মুলা লাগবে একটু আলোচনা করি। দেখো প্রথমে আমরা স্থির তড়িতে যাবো, একটু স্থির তড়িতে সরি স্থির তড়িতের 3টা ফর্মুলা আমরা পাশাপাশি কম্পেয়ার করব। দেখো তো তোমাকে এটা মনে আছে? একটা ছিল এফ ইকুয়াল টু, আচ্ছা কে না লিখে আমরা 1/4 পাই ইপসাইলন নট, এটা কে ছিল Q1 Q2 বাই আর স্কয়ার। দেখো তো এই ফর্মুলাটা মনে আছে? কুলম্বের সূত্র থেকে আমরা পেয়েছিলাম তাই না? F equal to 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। ঠিক এরপরে আমরা একটা প্রাবল্য পেয়েছিলাম, সেই প্রাবল্যকে পেয়েছিলাম 1/4 পাই ইপসিলন নট Q বাই আর স্কয়ার। তারপর পেয়েছিলাম বিভব, সেই বিভব V equal to 1/4 পাই ইপসিলন নট Q বাই আর। দেখো তো এই 3টা ফর্মুলা কি মনে আছে তোমাদের? জি স্যার। এখন আমি কোশ্চেন স্যার এই 3টা ফর্মুলা হঠাৎ করে এই চ্যাপ্টারের মধ্যে কেন নিয়ে আসলেন? আমরা একটু বলি 3টা পাশাপাশি আমি এমন সিকোয়েন্সে লিখেছি যদি খালি একটু মাইন্ডলি ভাবে চিন্তা করো এই 3টা ফর্মুলা কখনোই মুখস্থ করা সম্ভব না, করতে হয় না। জাস্ট একটু খালি চিন্তা করো স্যার F equal to 1/4 পাই ইপসিলন নট, দেখো Q1 Q2 বাই আর স্কয়ার। ওকে, এরপর যখন তুমি তড়িৎ প্রাবল্য বের করবা তখন এই দুইটা Q1 Q2 এর রিপ্লেসমেন্টে শুধু একটা Q আসবে, বাকি সব সেম। দেখো এটাও সেম এটাও সেম, এই দুইটা Q1 Q2 পরিবর্তে একটা Q আসবে। ওকে, এরপরে যখন আমরা বিভব বের করব তখন এইটাই সব কিছু থাকবে, এই আর এর উপর শুধু স্কয়ার থাকবে না। আমি 3টার মধ্যে মিলটা দেখতে পাচ্ছি তো যে এইটা হলো মেইনলি বিভব বের করার ফর্মুলা। আমাকে এইটা লাগবে, আমি এখন যে ফর্মুলাটা লিখবো বা যে ক্রিয়েটিভটা প্র্যাকটিস করতে যাচ্ছি সেই ক্রিয়েটিভটা প্র্যাকটিস করতে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আমাদের লাগবে। এখন স্যার এপসিলন নটটা কি? ইপসিলন নটের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এটা শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা না? এটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়, এর আরেকটা নাম হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের নির্দিষ্ট একটা প্যারামিটার তোমাদের অনেক ক্যালকুলেটরে যে কিছু কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে তার মধ্যে এই ইপসিলন নটের ভ্যালুটা ফিক্সড দেওয়া আছে। সেই ভ্যালুটা যদি পুট করো, আমি আরেকটু ক্লিয়ার করি, এটা ওই যে কনস্ট্যান্ট ভ্যালু সেই ভ্যালুটা পুট করলে পারে এখানে পাইর ভ্যালু 3.1416 ইনটু 4, এটাকে যদি ইনভার্স করা হয় তাহলে এই টোটালটার যে ভ্যালুটা পাবো সেটা হলো 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এই ভ্যালুটা পাবো আমরা এখান থেকে। এখন কোন কোন ক্ষেত্রে আমরা সাধারণত ক্লাস আপ টু 10 আমরা করে আসছি কি দেখো তো, এই ফর্মুলাটা করেছিলাম যে F সমান সমান K দিয়েছিলাম, K Q1 Q2 বাই আর স্কয়ার। এই K এর একটা নির্দিষ্ট মান ছিল তাই না, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9।
অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট আসার পরে নতুন একটা জিনিস দেখলাম যে এই কেটা অ্যাকচুয়ালি কি, কেটা হচ্ছে 1/4 পাই ইপসিলন নট, একই জিনিস কিন্তু এই 1/4 পাই ইপসিলন নটকে আমরা কে দ্বারা সাধারণত ডিফাইন করা হয় পরবর্তীতে। এখন এখানে বলা হয় এই ইপসিলন নটকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমি আবার বলছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন দেখবো যে এটার একটা নির্দিষ্ট মান আছে এবং তোমাদের অনেক ক্যালকুলেটরে ফিক্সড একটা ভ্যালু দেওয়া থাকবে, দেওয়া আছে। এই ভ্যালুটা এখানে পুট করলে ক্যালকুলেশন করলে পরে আলটিমেটলি আমরা এটা পেয়ে যাবো। ওকে, আমরা এখন কোশ্চেনটা লিখি, সবাই একটু লেখো ক্রিয়েটিভ কোশ্চেনটা প্লিজ, তারপর আমরা দেখি কতটুকু আলোচনা করতে পারি। ওকে, আমি বলে দিচ্ছি ভি সমান সমান এইটা লাগবে কিন্তু। এখন প্রশ্ন হলো স্যার এইটাই লাগবে, এটা পাশে আমরা যদি এভাবে বলি এটাকে কনস্ট্যান্ট, তাহলে কে মনে করো কে কিউ বাই আর। আমরা কে তো পাচ্ছি হলো স্থির তড়িতের জন্য, এখন আমরা করছি হলো করবো হলো মহাকর্ষ অভিকর্ষ। সেক্ষেত্রে আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালুটা এই জিটা আসবে জি এম বাই আর, প্লিজ এটা খেয়াল রাখবা, এই ফর্মটা আমাদের লাগবে। ওকে, আমরা একটু মুছে দিই, এই ফর্মটা লাগবে, একটু লিখে রাখো, যখন ম্যাথ করতে যাবো তখন পাবে ভি ইকুয়াল টু মাইনাস জি এম আর। ওকে, সবাই রেডি থাকো প্লিজ। আমি খুব সিম্পল একটা কোশ্চেন ড্র করছি, ইংলিশ ভাষণে অলরেডি মোটামুটি প্র্যাকটিস করে ফেলেছি আমরা। আচ্ছা, একটা হলো ক্রিয়েটিভ কোশ্চেন সি2। দেখো প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র আঁকবো, বর্গক্ষেত্র এটা হচ্ছে এ বি সি ডি, এই প্রত্যেকটা সাইডের ভ্যালু সেম, দ্যাট মিন্স আমি ধরলাম 2 মিটার প্রত্যেকটা বাহু, যেহেতু বর্গক্ষেত্র আমি বলেই দিচ্ছি। আর এইটা হচ্ছে তার কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুকে ধরলাম হচ্ছে আমরা ও, তাই লিখবো হলো 2 মিটার বাহু বিশিষ্ট এ বি সি ডি বর্গক্ষেত্রের কেন্দ্র ও, এবং উক্ত বিন্দুতে উক্ত বিন্দুতে 1 কেজি ভরের বস্তু রাখা আছে, বস্তু রাখা আছে। আচ্ছা, তারপরে এ বি সি এবং ডি বিন্দুতে যথাক্রমে সেটা হচ্ছে 4 কেজি 2 কেজি কমা, তারপরে আরেকটা 4 কেজি এবং 2 কেজি ভরে 4টি বস্তু রাখা আছে। ভরে 4টি বস্তু স্থাপন করা আছে। হয়েছে, আর এখানে একটা ভ্যালু লাগবে, সেটা অবিকটাকে জির মানটা বলে দিয়েছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, এখন আমরা মেইনলি গ নাম্বার কোশ্চেনটা একটু লিখি। দেখো ও বিন্দুতে
কোষীয় বিভব নির্ণয় করো। আচ্ছা, ঘ নম্বরে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, এইটা হচ্ছে কোশ্চেন। মোটামুটি আমরা আর খুব বেশি কিছু লিখবো না। সবাই একটু তুলে নাও। তারপরে যদি কোথাও কারো প্রবলেম হয় বুঝতে, প্লিজ আমাকে একটু বলবা, আমি আবার একটু বুঝে বুঝে বলবো আর কি। কোনো ওয়ার্ড বুঝতে বা কোনো সেন্টেন্স বুঝতে প্রবলেম হলে আমাকে বলবা। সবাই কি আছো? জি স্যার। হ্যাঁ স্যার, তুলছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু কোশ্চেনটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা প্রথমে যা ড্র করেছি যে এ বি সি ডি, এটা একটা বর্গক্ষেত্র। এখন দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা সলভ করেছি। আমি আবার একটু বলি, এই টাইপের কোশ্চেন সলভ করেছি কোথায় আমি একটু বলে রাখি। স্থির তড়িতের ক্ষেত্রে আমরা এ বি সি ডি একটা বর্গক্ষেত্র ড্র করার পরে এ তে বি তে সি ডি তে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকমের চার্জ স্থাপন করেছিলাম। তারপর বলেছিলাম যে কেন্দ্র বিন্দুতে এই বিভবের মান কত, এরকম একটা ম্যাথ করেছিলাম আমি শিওর। ঠিক এখানে একটা কোশ্চেন, স্যার ওই চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের সঙ্গে কোথায় মিল? সত্যি বলছি অনেক কিছু মিল আছে। আমরা দেখো বুঝা বলছি একটু। এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুর আমি মানে বাহুর দৈর্ঘ্য ধরা হলো 2 মিটার করে, 2 মিটার করে আমার বলা হলো। এখন এ বিন্দুতে যে একটা ভর রাখবো সেটা হলো 4 কেজি ভরের একটা বস্তু স্থাপন করব। বি বিন্দুতে একটা 2 কেজি ভরের বস্তু স্থাপন করব। সি বিন্দুতে আমরা একটা 4 কেজি ভর স্থাপন করব। ডি বিন্দুতে আবার 2 কেজি, তার মানে 4 কেজি 2 কেজি 4 কেজি 2 কেজি, এরকম ভাবে আমরা বিভিন্ন বিন্দুতে এরকম বস্তু ভর আমরা স্থাপন করব। এখন এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুতে আমি 1 কেজি ভরের একটা বস্তু রাখবো। এখন আমার কোশ্চেনটা হলো, এই ও বিন্দুতে যে বস্তুটা আমরা রাখবো, ওই ও বিন্দুতে বস্তুটি কি স্থির থাকবে নাকি ওখান থেকে পড়ে যাবে, সেটা একটা কোশ্চেন করা ছিল ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বার কোশ্চেন করা ছিল ও বিন্দুতে যে আমরা 1 কেজি বস্তু ভরের একটা রেখে দেব, ওটা কি ওখানে স্থির থাকবে নাকি কোনো দিকে চলে যাবে না কোনো নিচের দিকে পড়ে যাবে, কি হবে সেটাকে আমরা ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যাটা আবার গাণিতিক ভাবে ম্যাথ করে তারপরে আমাকে সলভ করতে বলতে হবে, স্যার এই কারণে এটা এইভাবে হবে, এক্সপ্লেনেশনটা পরে। আর গতে কোশ্চেন ছিল ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব বের করো। এখন মহাকর্ষীয় বিভব বলতে আমরা একটু আগে একটা ফর্মুলা দিয়েছিলাম, সেই মহাকর্ষীয় বিভবকে ভি সমান সমান জি এম বাই আর। দেখো এই একটা ফর্মুলা আমরা বলে দিয়েছিলাম। এই ফর্মুলা দিয়ে আমরা সাধারণত এই ম্যাথটা এখানে সলভ করব। আচ্ছা, সবাই কি কোশ্চেনটা লিখতে পেরেছো? জি স্যার। ক্লিয়ার? ওকে, আমার মনে হয় এখন তোমার একটা ব্রেক টাইম চলছে, টিফিন টাইম এখন চললো, অলরেডি 10:30 বেজে গেছে। আমরা কোশ্চেনটা দিয়ে রাখলাম এই জন্যই যে আমরা নেক্সট টাইমে আমরা এখান থেকে শুরু করব। ও তোমাদের কিন্তু প্লিজ আমি বলছি নেক্সট ক্লাসে আমি এক্সামটা খুব সিরিয়াসলি এক্সাম নেবো আমি। ওকে স্যার, এই যে এখানে যে সূত্রটা দিলেন এটা তো মাইনাস হবে না? হ্যাঁ মাইনাস হবে। এই মাইনাসটা আমি ম্যাথমেটিক্সের মধ্যে মাইনাস দেবো, পরবর্তীতে মাইনাস থাকে। আমি একটা মাইনাস দিয়েছিলাম, দেখো তোমাদের এর আগে ফর্মুলার সময় মাইনাস দিয়েছিলাম, একটা মাইনাস লাগবে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলছিলাম যে নেক্সট ক্লাসে যে এক্সামটা প্লিজ খুব, আমি বলছি খুব বেশি হার্ডলি করবো না, জাস্ট আমি চাই সবাইকে অ্যাটেন্ড করুক, সবাই ভালো একটা মার্কস পায়। কনভিন্স হচ্ছে? স্যার তাহলে নেক্সট ক্লাসের এক্সামের সিলেবাসটা কি স্যার? এই যে আপনি যেটা ক্লাসে পড়াইছেন ওটাই আমরা পড়বো, তাই তো? ওই ক্রিয়েটিভ পোর্শনটাই একটু বুঝে পড়বো, ওই ক্রিয়েটিভ পোর্শনটা হওয়ার থেকে একটু গুঁড়ো দিতে পারি অথবা আমি সরাসরি দিতে পারি, এবং
আমি তাও বলেছি নিউমেরিক্যাল ভ্যালু সহ পর্যন্ত দিতে পারি, প্র্যাকটিস করে ফেলবা। আর এর ভিতরে যে ছোট ছোট সংখ্যাগুলো নিজেই দেখবা, যে ধরো সাপোজ একটা সাপোর্টিং বই সাথে নেবা, এই সাপোর্টিং বইয়ে কি কি পসিবল মানে এ বা বি তে ক বা খ তে কি কি কোশ্চেন হতে পারে। আমি তো তারপরে বলে দিয়েছি মোটামুটি 2-3 ফ্যারাডের সূত্র, লরেন্স সূত্র, তারপরে স্বকীয় আবেশ গুণাঙ্ক কি, এগুলো একটু মোটামুটি দেখে ফেলবা, দেখে ফেলা দেখবে। তারপর ট্রান্সফরমারের এখানে আমরা ট্রান্সফরমার আমি জিজ্ঞেস করতে পারি কতে, যে ট্রান্সফরমার কি সেটা একটা কোশ্চেন হতে পারে। জেনারেটর কি, কাকে বলে হয়, তারপরে এসি কারেন্টকে ডিসি কারেন্ট কিভাবে কনভার্ট করা হয়, আমি একটা এক্সপেরিমেন্ট সুন্দর করে বলে দিয়েছিলাম। এগুলো জাস্ট একটু দেখো, ইনশাআল্লাহ নেক্সট এক্সামটা ভালো করবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।